প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, তোমরা যারা একাদশ শ্রেণীতে অর্থাৎ 11 ক্লাসে ফার্স্ট সেমিস্টার তোমরা পরীক্ষা দেবে, আর তোমাদের যাদের ভূগোল রয়েছে সেই ভূগোলের ফার্স্ট সেমিস্টারের জন্য দেখো, ফার্স্ট সেমিস্টারের জন্য তোমাদের রয়েছে প্রাকৃতিক ভূগোলের মধ্যে রয়েছে পৃথিবীর উৎপত্তি এবং অভ্যন্তরভাগের গঠন। এটি কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা পার্ট 2। এই পার্ট 2 কিন্তু রয়েছে সেমিস্টার কিন্তু 1। ঠিক আছে, তো চলো দেখে নাও যাক তোমাদের পৃথিবীর উৎপত্তি এবং অভ্যন্তরভাগের গঠনের মধ্যে পার্ট 2 এর মধ্যে কি কি রয়েছে। দেখো, এর আগে কিন্তু আমি 1 থেকে 50 পর্যন্ত কিন্তু তোমাদের কোয়েশ্চেন উত্তরগুলো দিয়েছি এমসিকিউ পার্ট 1 এ। এটি কিন্তু তোমাদের পার্ট 2 দেখতেই পারছো। পার্ট 2 তে কিন্তু থাকছে তোমাদের 51 নাম্বার থেকে। বলা হয়েছে দেখো, পি তরঙ্গ কোন মাধ্যমে চলাচল করতে পারে। দেখো, পি তরঙ্গ কিন্তু কঠিন, তরল, গ্যাসীয় সমস্ত পদার্থের মধ্য দিয়ে কিন্তু এই পি তরঙ্গ চলাচল করতে পারে। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের 52 এস তরঙ্গ। এস তরঙ্গ কোন মাধ্যমে চলতে পারে। দেখো, এস তরঙ্গ শুধুমাত্র কিন্তু কঠিন পদার্থের মধ্য দিয়ে চলাচল করতে পারে। এস তরঙ্গ, এই এস তরঙ্গ কেবলমাত্র কঠিন পদার্থের মধ্যেই চলাচল করতে পারে, মাথায় রাখবে। এরপরে 53তে রয়েছে পৃথিবীর কেন্দ্রের অস্তিত্ব কোন তরঙ্গের সাহায্যে জানা যায়। অর্থাৎ পৃথিবীর যে কেন্দ্র মণ্ডল রয়েছে বা কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্র কোন তরঙ্গের মাধ্যমে, মানে সেই কোন তরঙ্গের সাহায্যে জানা যায়। উত্তর কিন্তু হবে দেখো তোমাদের এস তরঙ্গ। ঠিক আছে, এই এস তরঙ্গের মাধ্যমে কিন্তু পৃথিবীর কেন্দ্রের সম্পর্কে জানা যায়। অর্থাৎ কেন্দ্র পৃথিবীর কেন্দ্রকের অস্তিত্ব কোন তরঙ্গের সাহায্যে জানা যায়, এস তরঙ্গ। এরপরে রয়েছে দেখো তোমাদের 54তে রয়েছে পৃথিবীর সব থেকে পুরো স্তরটির নাম কি। দেখো, পৃথিবীর সব থেকে যেটি পুরো, মানে থিকনেস যেটি বেশি, সেটি তার নাম কি। দেখো, পুরো, এখানে পুরো স্তরটি কোনটি এখানে বলা হয়েছে, তো ম্যান্টল। উত্তর কিন্তু হবে ম্যান্টল বা গুরুমণ্ডল। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেনে রয়েছে অ্যাস্থনোস্ফিয়ার কোন অংশে, কোন স্তরের অংশ। দেখো, অ্যাস্থনোস্ফিয়ার, এই অ্যাস্থনোস্ফিয়ার কিন্তু ম্যান্টালের কিন্তু অংশ। আর অ্যাস্থনোস্ফিয়ার তোমরা জানো চটচটে স্থিতিস্থাপক জেলির মতো কিন্তু একটি স্তর। আমি একটু বলে দিচ্ছি, দেখো এটি রয়েছে পৃথিবীর অশ্বমণ্ডল বা শিলামণ্ডল। এটি রয়েছে ম্যান্টল বা গুরুমণ্ডল। এটা রয়েছে কেন্দ্রমণ্ডল। তো দেখো, এই যে ম্যান্টল আর এখানে রয়েছে অশ্বমণ্ডল বা শিলামণ্ডল, এর উপরে অর্থাৎ বলা যায় ম্যান্টাল 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 আর অন্যদিকে রয়েছে অশ্বমণ্ডল। এর সীমানায় যে স্তরটি রয়েছে, অর্থাৎ বলতে পারো ম্যান্টলের উপরের ঊর্ধ্ব স্তরে যে উপরিভাগে যে স্তরটি রয়েছে, যেখানে চটচটে স্থিতিস্থাপক জেলির মতো যে স্তরটি রয়েছে, তাকে ম্যান্টল বলা হয়। ওকে, তো এরপরে রয়েছে দেখো, এরপরে রয়েছে 56, পৃথিবীর অভ্যন্তরভাগের সবচেয়ে বেশি কোথায়, ঘনত্ব সব থেকে বেশি কোথায়। উত্তর কিন্তু হবে কেন্দ্রমণ্ডল। দেখো, কেন্দ্রমণ্ডলের ঘনত্ব সব থেকে কিন্তু বেশি। ওকে, এরপর রয়েছে দেখো তোমাদের 57, মহাদেশীয় ভূত্বক প্রধানত কোন উপাদান দ্বারা গঠিত। দেখো, মহাদেশীয় বলেছে, তাহলে মহাদেশীয় ভূত্বক কিন্তু শিয়াল দ্বারা গঠিত। ঠিক আছে, অর্থাৎ সিয়াল কথার মানে SI মানে সিলিকা প্লাস অ্যালুমিনিয়াম, এই দুটো মিলিত হয়েছে শিয়াল। এই শিয়াল কিন্তু মহাদেশীয় ভূত্বক গঠিত। এরপরে রয়েছে মহাসাগরীয় ভূত্বক কোন উপাদানে গঠিত। সীমা কথার মানে হলো সিলিকা এ প্লাস ম্যাগনেসিয়াম। ঠিক আছে, এই দুটি উপাদান দ্বারা গঠিত। এরপরে রয়েছে পৃথিবীর কেন্দ্রের অপর নাম কি। দেখো, পৃথিবীর কেন্দ্রের অপর নাম কিন্তু নিফে, যাকে বলা হয় নিফে, NIFE, নিফে মানে নিকেল এবং লোহা, এন মানে ফেরাস মানে লোহা। তো একে বলা হয় পৃথিবীর কেন্দ্রের অপর নাম নিফে। এরপরে 60 রয়েছে কোন স্তরে পরিচলন স্রোত সৃষ্টি হয়। দেখো, ম্যান্টলে কিন্তু পরিচলন স্রোত সৃষ্টি হয়, মানে গুরুমণ্ডল বা ম্যান্টল একই নাম। গুরুমণ্ডল বা ম্যান্টলে কিন্তু পরিচলন স্রোতের সৃষ্টি, অর্থাৎ ম্যাগমাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। এরপরে রয়েছে তোমাদের গুটেনবার্গ বিচ্ছিন্নতা কত কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত। দেখো, গুটেনবার্গ বিযুক্তি রয়েছে তোমার 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই ম্যাপটি ফলো করো। এই ম্যাপটি পৃথিবীর অভ্যন্তরভাগ ফলো করলে বুঝতে পারবে। দেখো, এটি রয়েছে ধরো 0 থেকে রয়েছে 700 কিলোমিটার, আর রয়েছে শিলামণ্ডল 700 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত রয়েছে কি, রয়েছে ম্যান্টল বা গুরুমণ্ডল। আর 2900 থেকে 6371 কিলোমিটার পর্যন্ত রয়েছে কেন্দ্রমণ্ডল। তার মানে 700 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ গুটেনবার্গ
বিচ্ছিন্নতা কত কিলোমিটার গভীরতা বিস্তৃত? 2900 কিলোমিটার। এখানে রয়েছে গুটেনবার্গ বিযুক্তি, অর্থাৎ বলা হয়েছে কেন্দ্রমণ্ডল এবং ম্যান্টলকে বিভক্ত করেছে কোন বিযুক্তি? গুটেনবার্গ বিযুক্তি। এই গুটেনবার্গ বিযুক্তি কিন্তু পৃথিবীর ম্যান্টাল এবং কেন্দ্রমণ্ডলকে আলাদা করেছে। যার দেখো, যার কিলোমিটার রয়েছে, গভীরতা রয়েছে 2900 কিলোমিটার। এরপরে রয়েছে লেহমান বিচ্ছিন্নতা কত কিলোমিটার গভীরতা রয়েছে? দেখো, লেহমান বিচ্ছিন্নতা রয়েছে 5100 কিলোমিটার, কিলোমিটারের মধ্যে, ঠিক আছে, 5100 কিলোমিটার। ওকে, এরপরে দেখে নিচ্ছি আমরা পরের কোশ্চেন, ভূমিকম্পীয় তরঙ্গের সাহায্যে পৃথিবীর কোন বিষয় জানা যায়? দেখো, ভূমিকম্পীয় তরঙ্গের সাহায্যে পৃথিবীর অভ্যন্তরভাগের সম্পর্কে জানা যায়। তার কারণ পৃথিবীর যে অভ্যন্তরভাগ, এই অভ্যন্তরভাগ সম্পর্কে কিন্তু আমরা কিন্তু জানতে পারবো না। এখান থেকে 100 কিলোমিটার মানে 10 কিলোমিটার, 20 কিলোমিটার কিংবা তারও বেশি খনন করা যাবে, তার বেশি কিন্তু খনন করা মানে গর্ত করা যাবে না, ড্রিল করা যাবে না। তাই একমাত্র ভরসা কিন্তু ভূমিকম্পীয় তরঙ্গের মাধ্যমে কিন্তু পৃথিবীর পুরো অভ্যন্তরভাগের গঠন কিন্তু আমরা জানতে পারি, মানে বিষয় জানতে পারি। 65, পৃথিবীর কেন্দ্রস্থলের চাপ কত? দেখো, পৃথিবীর কেন্দ্রস্থলের চাপ কিন্তু অত্যন্ত বেশি। পৃথিবীর কেন্দ্রের চাপ কিন্তু সব থেকে বেশি বা অত্যন্ত বেশি বলতে পারো। এরপরে 65, কেন্দ্রকের মানে কেন্দ্রকের তরল অবস্থার জন্য কোনটি দায়ী? দেখো, বহির্কেন্দ্র মানে কেন্দ্রের, তোমরা জানো অন্তঃকেন্দ্রমণ্ডল এবং ঊর্ধ্বকেন্দ্রমণ্ডল বা বহির্কেন্দ্রমণ্ডল, ঊর্ধ্বকেন্দ্রমণ্ডলকে কিন্তু বহির্কেন্দ্রমণ্ডল বলে। এখানে কিন্তু বলা হচ্ছে কোনটি দায়ী? অবশ্যই উচ্চ তাপমাত্রা কিন্তু দায়ী। চলো, এরপরে রয়েছে 66 রয়েছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উৎপত্তি কোথায়? দেখো, পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উৎপত্তি কিন্তু কেন্দ্রমণ্ডলে, ঠিক আছে, বহির্কেন্দ্রকে অর্থাৎ বহির্কেন্দ্রমণ্ডল মানে কেন্দ্রমণ্ডলের বাইরের অংশ। অন্তঃকেন্দ্রমণ্ডল রয়েছে আর বহির্কেন্দ্রমণ্ডল রয়েছে, তার মানে এটি কিন্তু বহির্কেন্দ্রমণ্ডল। সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি, পৃথিবীর অভ্যন্তরের তাপের প্রধান উৎস কি? দেখো, তেজস্ক্রিয়তা, উত্তর কিন্তু হবে তেজস্ক্রিয়তা। 20 দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 68, কোন তরঙ্গকে প্রাথমিক তরঙ্গ বলা হয়? পি তরঙ্গকে কিন্তু প্রাথমিক তরঙ্গ বলা হয়, ঠিক আছে, প্রাইমারি ওয়েভস, এটিকে কিন্তু বলা হয় প্রাইমারি ওয়েভস, ঠিক আছে। তো পি তরঙ্গ। আর এস তরঙ্গকে বলা হয় কিন্তু সেকেন্ডারি ওয়েভস। আর এস তরঙ্গ কিন্তু বলা হয় লেভেল ওয়েভস মানে সারফেস ওয়েভস। এরপরে রয়েছে দেখো তোমাদের 69 কোন তরঙ্গকে গৌণ তরঙ্গ বলা হয়? দেখো, উত্তর কিন্তু হবে এস তরঙ্গকে গৌণ তরঙ্গ বলা হয়, ঠিক আছে। এস তরঙ্গ রয়েছে, এস তরঙ্গকে গৌণ তরঙ্গ বলা হয় বা সেকেন্ডারি ওয়েভস বলা হয়। তো দেখো, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তো অলরেডি তোমরা কিন্তু পড়াশোনা চালিয়ে গেছো, মানে পড়াশোনা তোমাদের চলছে। আর দেখো, পড়াশোনার ফাঁকে তোমাদের বলে দেবো, আমি প্রত্যেকটি চ্যাপ্টারে তোমরা ভিডিও পাবে। তবে যারা পিডিএফ নেবে তারা কিন্তু যোগাযোগ করবে 7890404016, এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করবে পিডিএফ নেওয়ার জন্য। তবে পিডিএফ নিতে গেলে তোমাদের পেমেন্ট করতে হবে 9062386679। এই নাম্বারে তোমাদের 105 টাকা, অনলি 105 টাকায় তোমরা টোটাল তোমরা একাদশ শ্রেণীর সেম তোমরা ওয়ান তোমরা কিন্তু ফুললি তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ওকে, তো অবশ্যই তোমরা কিন্তু তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাকে জানাবে। আর যারা মানে পিডিএফ নেবে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, যারা নেবে তারাই যোগাযোগ করবে। ওকে, তো 70 নম্বরের কোশ্চেনে কি আছে? পি তরঙ্গের গতি কোন মাধ্যমে সব থেকে বেশি? দেখো, পি তরঙ্গের গতিবেগ কিন্তু সব থেকে বেশি কিন্তু আমরা জানি কঠিনের মাধ্যমে কিন্তু পি তরঙ্গের গতিবেগ সব থেকে বেশি। ওকে, 71, পৃথিবীর কেন্দ্রকের ব্যাসার্ধ কত? দেখো, পৃথিবীর কেন্দ্রের ব্যাসার্ধ 6371 কিলোমিটার। ওকে, পৃথিবীর কিন্তু কেন্দ্রকের ব্যাসার্ধ। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 72 রয়েছে পৃথিবীর মোট ব্যাসার্ধ কত? দেখো, পৃথিবীর মোট ব্যাসার্ধ কিন্তু 6300, পৃথিবীর মোট ব্যাসার্ধ 6371 কিলোমিটার। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 73, মৌরবিষিক বিচ্ছিন্নতার সংক্ষিপ্ত নাম কি? দেখো, মৌরবিষিক বিচ্ছিন্নতার বা বিযুক্তির সংক্ষিপ্ত নাম কিন্তু মোহ।
সংক্ষেপে কিন্তু মোহ বলে। মোহ বলে একজন বিজ্ঞানী ছিল, ভূবিজ্ঞানী ছিল, তার তার নাম অনুসারে হয়েছে মোহ। ঠিক আছে, এরপরে রয়েছে 74-এ কোন স্তরের শিলাগুলি আংশিক গলিত অবস্থায় থাকে? দেখো অ্যাস্তনোস্ফিয়ারের শিলাগুলো আংশিক গলিত অবস্থায় থাকে, চটচটে স্থিতিস্থাপক জেলির মতো। এরপরে রয়েছে 75-এর পৃথিবীর অভ্যন্তরভাগের সব থেকে বাইরের অংশ কোনটি? দেখো বাইরের অংশ আমরা স্বাভাবিকভাবে সবাই জানি ভূত্বক। ভূত্বক বা অশ্বমণ্ডলও বলতে পারো, অশ্বমণ্ডল বা লিথোস্ফিয়ার, লিথো স্পিয়ার। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 76-এর পৃথিবীর সব থেকে ভেতরের অংশ কোনটি? অন্তঃকেন্দ্র মণ্ডল। ঠিক আছে, অন্তঃকেন্দ্র মণ্ডল। এরপরে রয়েছে দেখো তোমাদের পৃথিবীর উৎপত্তি এবং অভ্যন্তরভাগ গঠন থেকে আরো গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। পৃথিবীর অভ্যন্তরভাগের গঠন জানার প্রধান উৎস কি? তোমরা জানো আগ্নেয়গিরি লাভা। ঠিক আছে, পৃথিবীর অভ্যন্তরভাগের গঠন জানার আরেকটি গুরুত্বপূর্ণ উৎস। ভূমিকম্পীয় তরঙ্গ ছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ উৎস হলো আগ্নেয়গিরির যে লাভা বেরোয়। এরপরে রয়েছে দেখো তোমাদের পৃথিবীর অভ্যন্তরভাগের গঠন জানার জন্য পরোক্ষ উৎস কোনটি? পরোক্ষ বলেছি কিন্তু, পরোক্ষ মানে হবে এখানে কিন্তু দেখো ভূমিকম্পীয় তরঙ্গ। ভূমিকম্পীয় তরঙ্গ হলো পৃথিবীর অভ্যন্তরভাগ জানার পরোক্ষ উৎস। এরপরে রয়েছে তোমাদের 79, পৃথিবীর কেন্দ্রকের প্রধান ধাতু কোনটি? আমরা জানি লোহা, যাকে একটু আগে বলেছিলাম নিফে, NiFe, নিফে। লোহার ভাগ কিন্তু বেশি প্রধান কিন্তু ধাতু লোহা। সংক্ষেপে কিন্তু পৃথিবীর কেন্দ্রমণ্ডলকে নিফে বলা হয়। অন্তঃকেন্দ্রমণ্ডল, এই অন্তঃকেন্দ্রমণ্ডলের কঠিন থাকার কারণ কি? অত্যাধিক, নিশ্চয়ই অত্যাধিক চাপ। ঠিক আছে, হ্যাঁ, অত্যাধিক চাপের জন্য পৃথিবীর কেন্দ্রমণ্ডল কিন্তু কঠিন অবস্থায় থাকে। ওকে, আর 81, পৃথিবীর ভূত্বকের গড় পুরুত্ব কত? দেখো পৃথিবীর ভূত্বকের গড় পুরুত্ব কিন্তু 17 কিলোমিটার। আর 17 কিলোমিটার বা 16 কিলোমিটারের গভীরতায় কিন্তু সব থেকে বেশি ভূমিকম্প হয়। তবে পৃথিবীর ভূত্বকের গড় গভীরতা 17 কিলোমিটার, আর ভূমিকম্প কিন্তু 16 কিলোমিটার গভীরতায় হয়। ঠিক আছে, সব থেকে বেশি। তবে 700 কিলোমিটার গভীরতায় ভূমিকম্প হতে পারে। এরপরে রয়েছে কোন স্তরকে বারি স্পিয়ার, ঠিক আছে, ব্যারো স্পিয়ার বলা হয়? উত্তর কিন্তু হবে তোমাদের কেন্দ্রমণ্ডলকে। ঠিক আছে, অর্থাৎ ব্যারো স্পিয়ার, ব্যারো ব্যারো স্পিয়ার। কোন স্তরকে ব্যারো স্পিয়ার বলা হয়? কেন্দ্রমণ্ডলকে। ওকে, এরপরে রয়েছে তোমাদের 83-তে রয়েছে পৃথিবীর অভ্যন্তরভাগের তাপমাত্রা বৃদ্ধির হার কি? বৃদ্ধির হারকে কি বলে? উত্তর কিন্তু হবে ভূতাপীয় প্রবণতা। ভূতাপীয় প্রবণতা, অর্থাৎ অর্থাৎ 1 কিলোমিটার, সম্ভবত 1 কিলোমিটার গেলে 32 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায়। এখন 1 কিলোমিটার না 100 মিটার, তোমরা একটু কমেন্ট করে জানাবে তো। 1 কিলোমিটারে গেলে 32 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা বৃদ্ধি পায়। এটা 1 কিলোমিটার না 100 কিলোমিটার, একটু কমেন্ট করে আমাকে জানাবে। এরপরে রয়েছে দেখো তোমাদের, হ্যাঁ এই এখানে দিয়ে দিয়েছে দেখো, প্রতি কিলোমিটার গভীরতায় গড়ে কত তাপমাত্রা বৃদ্ধি পায়? দেখো এখানে কিন্তু উত্তর কিন্তু হবে 3 ডিগ্রি করে বৃদ্ধি পায়। তার মানে আমার এটি কিন্তু মিস্টেক, এখানে কিন্তু 3 ডিগ্রি হবে। 3 ডিগ্রি করে কিন্তু বৃদ্ধি পায়। মানে 1000 মিটার, 1000 মিটার গভীরতায় কিংবা 1 কিলোমিটার গভীরতায় তাপমাত্রা বৃদ্ধি পায় কিন্তু 3 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এরপরে রয়েছে 85-তে রয়েছে কোন স্তরে ঘনত্ব সর্বাধিক? দেখো ভূত্বকের ঘনত্ব কিন্তু সর্বাধিক। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের মানে কোন স্তরে ঘনত্ব সর্বনিম্ন? এখানে কিন্তু সর্বনিম্ন বলেছে, নিম্ন মানে ভূত্বকে। ঠিক আছে, আর সব থেকে বেশি তোমরা জানো কেন্দ্রমণ্ডল, তো এখানে 2.7 রয়েছে দেখো সেমি পার কিউব। ঠিক আছে, এর ঘনত্ব। এরপরে রয়েছে দেখো তোমাদের 86, পৃথিবীর কেন্দ্রকের ঘনত্ব সব থেকে বেশি কেন? তার চাপ, আহ তার মানে ভারী ধাতুর উপস্থিতি থাকার জন্য কিন্তু পৃথিবীর কেন্দ্রের চাপ বেশি। ভারী ধাতু মানে লোহা, সীসা, তামা, দস্তা, এই যে যে ভারী ধাতুগুলো রয়েছে, এগুলো পৃথিবীর কেন্দ্রমণ্ডলে থাকার জন্য কিন্তু পৃথিবীর কেন্দ্রমণ্ডলের ঘনত্ব বেশি। কোন মতবাদ অনুযায়ী একটি নক্ষত্র আকর্ষণে সূর্য থেকে পদার্থ বিচ্ছিন্ন হয়? উত্তর কিন্তু হবে দেখো জোয়ার ভাটার, জোয়ার ভাটার মতামত। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 88, পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত আধুনিক মতবাদ কোনটি? কোন মেঘের সঙ্গে সম্পর্কিত? এখানে বলা হয়েছে দেখো পৃথিবীর যে উৎপত্তি হয়েছে, সেই উৎপত্তির ক্ষেত্রে আধুনিক যে মতবাদ রয়েছে তার মধ্যে মেঘের সঙ্গে কি সম্পর্কিত? সেটি কিন্তু রয়েছে ধূলিকণা এবং গ্যাসের সম্পর্ক। আর দেখো গ্যাসীয় মতামত দিয়েছে কে? দিয়েছে দেখো গ্যাসীয় মতামত, এই গ্যাসীয় মতামত দিয়েছে ইমানুয়েল কান্ট। ঠিক আছে, গ্যাসীয় মতামত কে দিয়েছে? ইমানুয়েল কান্ট। ওকে, এরপরে আমরা দেখে নিচ্ছি 89। দেখো বলা হয়েছে পৃথিবীর উৎপত্তির সময়কাল
না, আনুমানিক কত বছর? দেখো পৃথিবীর উৎপত্তির আনুমানিক সময় কিন্তু 4.6 বিলিয়ন, অর্থাৎ 460 কোটি বছর। ঠিক আছে, 460 কোটি বছর। এরপর আমরা দেখে নিচ্ছি 90 নম্বরে। 90 নম্বরে রয়েছে কোন স্তরে ম্যাগমার উৎপত্তি ঘটে? দেখো অ্যাস্টেনোস্ফিয়ারে কিন্তু ম্যাগমার উৎপত্তি ঘটে, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 91, ভূত্বক এবং ম্যান্টল মিলিয়ে কোন স্তর গঠিত হয়? উত্তর কিন্তু হবে দেখো লিথোস্ফিয়ার, এই লিথোস্ফিয়ার কিন্তু গঠিত হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 92তে, লিথোস্ফিয়ারের নিচে কোন স্তরটি অবস্থিত? দেখো লিথোস্ফিয়ারের নিচে কিন্তু যে স্তরটি অবস্থিত সেটি কিন্তু অ্যাস্টেনোস্ফিয়ার, অ্যাস্টেনোস্ফিয়ার কিন্তু অবস্থিত। লিথোস্ফিয়ার মানে অশ্বমণ্ডল আমরা জানি। একটু চিত্র এঁকে দেই। এটা প্রথমেই আমি অনেকবার বলেছিলাম, এটি কিন্তু অশ্বমণ্ডল, এটি অশ্বমণ্ডল রয়েছে, এটি রয়েছে কিন্তু ম্যান্টল, আর ম্যান্টলের উপরে রয়েছে অ্যাস্টেনোস্ফিয়ার। তার মানে কি অশ্বমণ্ডলের নিচে বা শিলামণ্ডলের নিচে রয়েছে কি অ্যাস্টেনোস্ফিয়ার, অথবা ম্যান্টলের উপরে রয়েছে অ্যাস্টেনোস্ফিয়ার। ওকে, এরপরে রয়েছে, তার মানে লিথোস্ফিয়ার বা অশ্বমণ্ডলের নিচে রয়েছে দেখো এই যে নিচে রয়েছে অ্যাস্টেনোস্ফিয়ার। এরপরে রয়েছে 93তে, পৃথিবীর গড় ঘনত্ব কত? পৃথিবীর গড় ঘনত্ব কিন্তু দেখো 5.5 গ্রাম বাই ঘন সেমি, কোথাও রয়েছে 5.1 গ্রাম গ্রাম বাই ঘন সেমি। ওকে, তো এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 94, পৃথিবীর আরেক আকারকে কি বলা হয়? পৃথিবীর আকারকে কিন্তু জিওড বলা হয়, জিওড বলা হয়। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 95তে রয়েছে ভূত্বকের নিচে অবস্থিত কোন স্তরটি রয়েছে? দেখো ভূত্বকের নিচে কিন্তু রয়েছে অন্তঃকেন্দ্রমণ্ডল, তাই তো? ভূত্বকের 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 নিচে অবস্থিত স্তরটির নাম কি? এখানে কিন্তু এটি ভুল। তো ভূত্বকের কেন্দ্রে, দেখো ভূত্বকের নিচে রয়েছে আমরা জানি, আর সেটি কিন্তু হবে ম্যান্টল। একটু আগে বললাম ম্যান্টল, ঠিক আছে, একটি আমি মিস্টেক করলাম। ভূত্বকের নিচে রয়েছে ম্যান্টল বা গুরুমণ্ডল। এরপরে 96 রয়েছে পৃথিবীর সবচেয়ে উষ্ণ অংশ কোনটি? দেখো পৃথিবীর সব থেকে কিন্তু উষ্ণ অংশ রয়েছে কেন্দ্রমণ্ডল, ঠিক আছে, কেন্দ্রক দিয়েছে, এটা কেন্দ্রমণ্ডলও বলতে পারবি, কেন্দ্রমণ্ডল বা কোর, যাকে বলা হয় কোর, কেন্দ্রমণ্ডল। এরপরে 97তে রয়েছে পৃথিবীর চৌম্বকত্বের জন্য দায়ী কোন স্তর? দেখো এটি কিন্তু দায়ী কিন্তু একটু আগে বলা হয়েছিল তোমাদের বহির্কেন্দ্রমণ্ডল, ঠিক আছে, কেন্দ্রমণ্ডল কিন্তু নয়, কেন্দ্রমণ্ডল কিন্তু নয়, বহির্কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি অন্তঃকেন্দ্রমণ্ডল আর একটি বহির্কেন্দ্রমণ্ডল। তাহলে বহির্কেন্দ্রমণ্ডলে পৃথিবীর চৌম্বকত্বের জন্য কিন্তু দায়ী। এরপরে রয়েছে 98তে, এস তরঙ্গ কেন্দ্রকের কোন অংশে প্রবেশ করতে পারে না? এস তরঙ্গ আমরা জানি যে এস তরঙ্গ, এস তরঙ্গ কেন্দ্রকের কোন অংশে প্রবেশ করতে পারে না? বহির্কেন্দ্রে, বহির্কেন্দ্রমণ্ডলে, ঠিক আছে, এস তরঙ্গ কিন্তু বহির্কেন্দ্রমণ্ডলে কিন্তু প্রবেশ করতে পারে না, ঠিক আছে, তার আগে কিন্তু বেরিয়ে যায়। তার কারণ এস তরঙ্গ তোমরা জানো তরলের মধ্যে, মানে কঠিন, তরল, গ্যাসীয়, এই তিনটে অবস্থার মধ্যে দিয়ে কিন্তু পি তরঙ্গ চলাচল করতে পারে, কিন্তু এস তরঙ্গ সব পদার্থের মধ্যে দিয়ে চলাচল করতে পারে না। তাই এর উত্তর কিন্তু হবে বহির্কেন্দ্রমণ্ডল। এরপরে 99, পি তরঙ্গের আরেক নাম কি? পি তরঙ্গের আরেক নাম প্রাইমারি ওয়েভস বা প্রাথমিক তরঙ্গ, অর্থাৎ বি ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে 100, এস তরঙ্গের আরেক নাম কি? সেকেন্ডারি ওয়েভস, একটু আগে বলা হয়েছিল গৌণ তরঙ্গ। ওকে, অর্থাৎ বি ইজ দা কারেক্ট আনসার। দেখো তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, এখনো অনেকে শুরু করেছে, শুরু করোনি, কিন্তু আমি বলবো তোমাদের সীমিত কোয়েশ্চেন, যারা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য একাদশ শ্রেণীতে তোমরা যারা পরীক্ষা দেবে সেমিস্টার 1 এবং একাদশ শ্রেণীতে তোমাদের যাদের ভূগোলের কথা চিন্তা করে তোমাদের প্রত্যেকটি ইউনিট, প্রত্যেকটি চ্যাপ্টার থেকে বাছাই করে তোমাদের পরীক্ষা আসার মতো কোন কোশ্চেন তোমরা বুঝতে পারবে, এবং আমিও তোমাদের সেই হিসেবে কিন্তু তোমাদের এই পিডিএফ তৈরি করেছি। তোমরা যারা নেবে এই পিডিএফ 7890404016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। কেউ যদি পেমেন্ট করতে চাও এই নাম্বারে পেমেন্ট করবে। আর তোমরা কিউআর কোড চাইলেও তোমরা পেয়ে যাবে, এটা কোনো ফেক নয়। তোমরা জানো যে টার্গেট একাডেমি, এখান থেকে তোমরা আমি যা বলবো তাই তোমরা পাবে, কোনো ফেক নয়। ইউটিউবে ভিডিও দিচ্ছি, তোমরা সেগুলো দেখছো, অবশ্যই অবশ্যই তোমাদের জন্যই এই ভিডিও, তোমাদের জন্যই এই চ্যানেল, তার কারণ এখানে কোনো ফেকের কোনো জায়গা নেই। তোমরা পেমেন্ট করলেই কিন্তু তোমরা আমাকে জানালে তোমরা কিন্তু পিডিএফ সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপে যখনই পাবে তখন তোমরা কি করবে? ডাউনলোড করে নিতে পারবে, ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া তোমরা পরে তোমরা সঙ্গে সঙ্গে চাও, তোমরা দুদিন পরে চাও, জেরক্স করে নিতে পারবে, কোনো প্রবলেম নেই। তাই যারা পিডিএফ নেবে অবশ্যই অবশ্যই আমাকে জানাবে। আর পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের অবশ্যই
তোমাদের কাছে আবেদন রইলো। আর সেই সঙ্গে তোমরা নতুন হয়ে থাকলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে জানিয়ে দিও। ঠিক আছে, ভালো থেকো।